বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমি, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। এই লোকটির দেখতে কেমন? খুব পরিচিত মনে হচ্ছে না? এনাকে তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগে আমরা ভর্তি করেছি তোমাদেরকে, তোমরা যারা ভর্তি হয়েছ 2020-21 শিক্ষাবর্ষে, তাদের কাছে লোকটি খুব পরিচিত নয়। একটু জানার চেষ্টা করো, চেনার চেষ্টা করো। এর কিছুক্ষণ পরেই তোমাদের এর পরিচয় সম্পর্কে আমরা বিস্তারিত বলব। একই লোকের তিনি কিছু লিখছেন, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছো তিনি একজন লেখক। তাহলে তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন লুকা পেসিওলি। তোমরা দেখছো যাকে বলা হয় দি ফাদার অফ অ্যাকাউন্টিং। লুকা পেসিওলিকে তাহলে কি বলা হয়? দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং। তার মানে হিসাব বিজ্ঞানের জনক হলেন লুকা পেসিওলি। তাহলে আমরা যে তিনটি ছবি দেখলাম, তিনটি ছবি হলো ওই ব্যক্তির যাকে বলা হয় হিসাব বিজ্ঞানের জনক। এই হিসাব বিজ্ঞানের জনকের নাম হলো লুকা পেসিওলি। তাহলে আজকে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞান পরিচিতি, এই পরিচিতি নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে আমরা প্রথমেই লুকা পেসিওলিকে চিনলাম, যিনি আমাদের এই হিসাব বিজ্ঞানের জনক, সারা বিশ্বের কাছে জনক হিসাবে পরিচিত। আমরা প্রথম ক্লাস থেকে আমরা প্রথম একটা লেকচার দিয়েছিলাম ইন্ট্রোডাকশন ক্লাস, অর্থাৎ তোমাদেরকে আমরা এই সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সিলেবাস নিয়ে, বই লেখক নিয়ে। তোমরা মনে হয় যে কোনো একটি বই অলরেডি কিনেছ। তা আজকে আমরা অলরেডি আলোচনা করেছি যে তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আমরা কথা বলছি। তো প্রথমে আমরা পরিচয় লাভ করলাম আমাদের হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি সম্পর্কে। আমরা এখন এই হিসাব বিজ্ঞানের উপরে প্রথম যে বইটি রচিত হয়, এই বইটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তোমাদের সামনে খুব সুন্দর বিভিন্ন রঙের রঙ্গিত একটি স্লাইড উপস্থাপন করা হলো। এই স্লাইডগুলোতে আমি তোমাদের বিভিন্ন কালার দিয়েছি একটি কারণে, যেটা আলোচনার মাঝখানে বুঝতে পারবে। আমরা হিসাব বিজ্ঞান এর প্রথম গ্রন্থ মানে বইটির নাম সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এটি হলো লুকা পেসিওলি রচিত হিসাব বিজ্ঞানের প্রথম বই। এখন আসো এই বইটি সম্পর্কে আমরা জানি। এই বইটি 1494 সালে, দেখো এই কালারটি আমি অন্যভাবে করেছি, কারণ আমরা জানি আমাদের এই সাবজেক্টের 70 মার্ক হলো সিকিউ মানে সৃজনশীল, এমসিকিউ হলো আমাদের 30 মার্ক। এই এমসিকিউতে আমাদের এই বিষয়গুলো ছোট প্রশ্ন অর্থাৎ অপশন হিসাবে চলে আসবে। যেমন বলা হতে পারে যে কত সালে তিনি বইটি রচনা করেন, তাহলে আমরা বলবো 1494 সালে। কোন ভাষায় রচিত হয়েছিল? ইতালি ভাষায়। এই গ্রন্থটি মূলত গণিতের উপর লেখা ছিল। প্রথমে যখন লেখা হয় এই বইটির 3টি অংশ ছিল। প্রথম অংশ ছিল দেখো অ্যারিথমেটিকা মানে পাটিগণিত ছিল, জিওমেট্রিকা জ্যামিতি, প্রপোর্শন মানে অনুপাত। তাহলে আমরা দেখলাম যার তৃতীয় অংশে দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। এই দুই তরফা দাখিলা পদ্ধতি আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি। এই গ্রন্থটির লেখক তাহলে কে? আমরা আগেই বলেছি লুকা পেসিওলি। তাহলে আমরা লুকা পেসিওলি সম্পর্কে এখন সামান্য ধারণা নিব, কারণ এর সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা পাবো বই পড়লে। যেটুকু না বললে নয় সেটুকু আমরা বলবো, কারণ আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। তিনি 1445 সালে জন্মগ্রহণ করেন এবং 1517 সালে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। তাহলে যদি আমরা এমসিকিউ হিসাবে জিজ্ঞাসা করি তোমাদেরকে, বা যদি পরীক্ষায় আসে যে লুকা পেসিওলি জন্মগ্রহণ করেন কত সালে, তোমরা এমসিকিউ সম্পর্কে অবগত যে একটি সঠিক অ্যান্সার থাকে, 3টি ওর কাছাকাছি অ্যান্সার, কিন্তু 100% সঠিক নয়।
1445 সালে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করেন 1517 সালে। তিনি ছিলেন ইতালির নাগরিক। তিনি লুকা পেসিওলি, যিনি একজন পাদ্রী ছিলেন। তিনি একজন গণিত শাস্ত্রবিদ। তার পূর্ণ নাম, তার মানে লুকা পেসিওলির পূর্ণ নাম হলো ফারা লুকা বার্টোলোমিউ ডি পেসিওলি। আমরা তাকে সংক্ষেপে বলি পেসিওলি। তাহলে নামটা হলো ফারা লুকা বার্টোলোমিউ ডি পেসিওলি। তাকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। তোমরা আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম জানো, লিওনার্দো দা ভিঞ্চি। বন্ধু ছিলেন এবং শিক্ষক ছিলেন। তাহলে আমরা লুকা পেসিওলি রচিত যে বইটি সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটি, এই বইটি সম্পর্কে জানলাম এবং লুকা পেসিওলির জন্ম, মৃত্যু, তিনি কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা যদি এখন সামনে যাই, তাহলে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ আমাদের অধ্যায়ের নাম হিসাব বিজ্ঞান পরিচিতি। তাহলে আমরা আসি এখন, তাহলে হিসাব বিজ্ঞান অর্থ কি বা এর সংজ্ঞা কি, হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝি। আমরা যদি এই যে হিসাব বিজ্ঞান শব্দটি দুটি ভাগে ভাগ করি, একটি অংশ হলো হিসাব আর একটি অংশ হলো বিজ্ঞান। এই দুটি শব্দের সমন্বিত রূপ হলো হিসাব বিজ্ঞান। তা আমরা যদি হিসাব শব্দের অর্থ জানার চেষ্টা করি, তাহলে হিসাব শব্দের অর্থ হলো গণনা করা, মানে কাউন্ট করা। আর বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। সুতরাং আবেদনিক অর্থে হিসাব বিজ্ঞান বলতে আমরা কি বুঝবো? গণনার বিজ্ঞান বা গণনা সম্পর্কিত বিজ্ঞান। তাহলে আমরা এই স্লাইড থেকে আমরা হিসাব বিজ্ঞানের অর্থ বুঝতে পারলাম যে হিসাব বিজ্ঞান দুটি শব্দে সমন্বয় রূপ হলো হিসাব বিজ্ঞান। হিসাব মানে গণনা করা আর বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। তাহলে আমরা একসঙ্গে বলেছি গণনার বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞান। এখন আমরা একটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব যে হিসাব বিজ্ঞান কাকে বলে। A.W. জনসন এই সংজ্ঞাটি, যে সংজ্ঞাটি নিয়ে আমরা আলোচনা করছি, এই সংজ্ঞাটি কার লেখা? A.W. জনসন। তিনি কি বলেছেন দেখো, তিনি বলেছেন অ্যাকাউন্টিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কালেকশন, completion and systematic recording of business transactions in terms of money, the preparation of financial reports, the analysis and interpretation on these reports for the information and guidance of management. তিনি বলেছেন অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা তথ্য কি করে? সংগ্রহ করে, তা সংশোধন করে এবং একটি পদ্ধতিগতভাবে ব্যবসায়িক আর্থিক লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয় এবং প্রস্তুত করা হয় আর্থিক তথ্য বা আর্থিক রিপোর্ট, এবং বিশ্লেষণ করা হয়, সেটা পর্যালোচনা করা হয় এবং তথ্য ব্যবস্থাপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করে। এই বিষয়টি তিনি তো বলার চেষ্টা করেছেন। তাহলে আমরা এই W. জনসনের সংজ্ঞাটি থেকে পেয়েছি যে হিসাব বিজ্ঞান এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞান কি করে? তথ্য সংগ্রহ করে এবং সংকলন করে, পদ্ধতি অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে সেই আর্থিক লেনদেনগুলি লিপিবদ্ধ করে, তথ্য প্রতিবেদন উপস্থাপন করে এবং অ্যানালাইসিস অর্থাৎ বিশ্লেষণ করে, সেই অনুযায়ী আমাদের ব্যবস্থাপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করে। আমরা এখন জানবো যে হিসাব বিজ্ঞানের কাজ কি, হিসাব বিজ্ঞান কি কাজ করে। হিসাব বিজ্ঞানের যে কাজ, এই কাজকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথম কাজটিকে আমরা বলবো ঐতিহাসিক কাজ। ঐতিহাসিক বলতে আমরা কি বুঝি? যে কাজগুলো পূর্ব থেকে এখন পর্যন্ত চলছে এবং ভবিষ্যতেও চলবে। যেমন ঐতিহাসিক কাজের মধ্যে দেখো লেনদেন চিহ্নিতকরণ, অর্থাৎ আমার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোন ঘটনাগুলো লেনদেন, এটা ফার্স্ট চিহ্নিত করাই হলো হিসাব বিজ্ঞানের কাজ। যখন আমি চিহ্নিত করলাম, 2 নম্বর কাজ হবে এগুলোকে আমার লিখে রাখা অর্থাৎ লিপিবদ্ধকরণ। তারপরে কাজ হলো 3 নম্বরে শ্রেণীবদ্ধকরণ, মানে আমাকে শ্রেণীবিন্যাস করা।
তারপরে হবে জের টানা। জের মানে হলো আমাকে ফলাফল, গাণিতিক শুদ্ধতা অর্থাৎ আমার কোনো ভুল হয়েছে কিনা, সঠিক তথ্য লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেটি যাচাই করা। এরপর হলো আর্থিক ফলাফল নির্ণয়, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের লাভ ক্ষতি এই তথ্যটা আমার সামনে আমি নির্ণয় করব। আর্থিক অবস্থা নির্ণয়, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ দায় দেনা সম্পর্কে আমি একটি তথ্য নেব এখান থেকে, যে তথ্য নির্ণয়ের জন্য আমার প্রয়োজন হলো আর্থিক অবস্থা। কর নির্ণয়, ট্যাক্স, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারকে কর দিতে হয়, সে কর আমি বের করতে পারবো। এটি হলো হিসাব বিজ্ঞানের কার্যাবলী, ঐতিহাসিক কার্যাবলী। সর্বশেষ যে ঐতিহাসিক কার্যাবলী হলো ব্যয় হ্রাস করা, অর্থাৎ আমার হিসাব বিজ্ঞান আমাকে এই কাজে সহযোগিতা করে, কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অপচয় রোধ করে ব্যয়টাকে আমি হ্রাস করতে পারি। এরপর ঐতিহাসিক কার্যাবলীর পরে আমরা পাবো ব্যবস্থাপকীয় কার্যাবলী, অর্থাৎ ম্যানেজমেন্ট যে কাজগুলো করে হিসাব বিজ্ঞানের, সেই কাজগুলোর মধ্যে হলো তথ্য সরবরাহ। আমাকে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টে যে সহযোগিতা করবে সেটি হলো তথ্য সরবরাহ করবে। ব্যয় অর্থাৎ কস্ট কন্ট্রোল যাকে বলি আমরা, ব্যয় নিয়ন্ত্রণ হবে। এরপরে পণ্য মূল্য নির্ধারণ, অর্থাৎ আমি যে পণ্যটি বাজারে বিক্রি করব এই পণ্যের মূল্য কত নির্ধারণ করলে আমার ব্যবসায়ের প্রফিট হবে। এরপর হলো ফলাফল মূল্যায়ন, অর্থাৎ হিসাব বিজ্ঞানের আরেকটি ব্যবস্থাপক কার্যাবলী হলো ফলাফল মূল্যায়ন করা। আমার যে ফলাফল হলো লাভ অথবা ক্ষতি, এই ক্ষতি কিভাবে হলো, অথবা যদি ক্ষতি হয় কেন ক্ষতি হলো, এর ফলাফল আমাকে মূল্যায়ন করতে হবে। দুর্নীতি ও জালিয়াতি বন্ধ, ম্যানেজমেন্টের যে কাজগুলো করবে ব্যবস্থা কার্যাবলী হিসাব বিজ্ঞানে, সেখানে দুর্নীতি ও জালিয়াতি অর্থাৎ কোনো কর্মচারী বা আমার প্রতিষ্ঠানে কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে অথবা জালিয়াতি করে, সেই জিনিসগুলো বন্ধ করবে হিসাব বিজ্ঞান। লভ্যাংশ নির্ধারণ ও ঘোষণা, অর্থাৎ লভ্যাংশ মানে লাভের অংশ নির্ধারণ। আমার প্রতিষ্ঠানে যদি কেউ মূলধন ইনভেস্ট করে বা আমি যদি আমার প্রতিষ্ঠানে কাউকে আমি শেয়ার দিতে চাই, সেক্ষেত্রে আমার লাভের অংশ আমি নির্ধারণ করতে পারবো এবং কাকে কতটুকু অংশ লভ্যাংশ দিব সেটিও আমি ঘোষণা করতে পারবো। এরপরে আমি আর্থিক তথ্য, এই যে উপরে যে তথ্যগুলো আমার আর্থিক সম্পর্কিত তথ্যগুলো আমি বিশ্লেষণ করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, সবকিছু জানতে পারবো, বুঝতে পারবো এবং আলোচনা করতে পারবো। এই কাজগুলি হলো ব্যবস্থাপকীয় কার্যাবলী হিসাব বিজ্ঞানের। এখন আমরা আসবো এই যে হিসাব বিজ্ঞানে যে তথ্য, হিসাবে যে তথ্য, এই তথ্য কারা ব্যবহার করে। এই তথ্য যদি আমরা দেখি যে প্রথমত হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি বা প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে পক্ষগুলো, মানে অভ্যন্তরীণ অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে যারা কাজ করেন, এদেরকে বলা হয় অভ্যন্তরীণ। এই ব্যবহারকারী হলো তিনটি পক্ষ। প্রথম পক্ষ হলো মালিক, দ্বিতীয় পক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানকে যারা দেখাশোনা করেন মালিকের পক্ষ থেকে। অভ্যন্তরীণ নিরীক্ষক যাকে আমরা অডিটর বলি, অর্থাৎ প্রতিষ্ঠান নির্ধারিত নিজেরাই অডিটর নিয়োগ করে রাখেন ভুল ত্রুটিগুলো উদ্ঘাটন করার জন্য। সুতরাং এরা সবাই হলেন অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে যদি আমরা যাই বাহ্যিক ব্যবহারকারী বা বহিরাগত ব্যবহারকারী, অর্থাৎ যারা আমার প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করে কিন্তু আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কেউ নয়। যেমন বিনিয়োগকারী, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যারা অর্থ বিনিয়োগ করেছেন তারা আমার প্রতিষ্ঠানের তথ্য অবশ্যই জানতে চেষ্টা করবেন। ঋণ প্রদানকারী, যারা আমাকে ঋণ দিয়েছেন, ব্যাংক হতে পারে, তৃতীয় কোনো পক্ষ হতে পারে, তারা আমার প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করবে। পাওনাদার, যারা আমার কাছে টাকা পাবেন, তারাও আমার এই তথ্য ব্যবহার করবেন। কর্মচারী ও কর্মকর্তা, অর্থাৎ কর্মচারী এবং কর্মকর্তা হলো বহিরাগত ব্যবহারকারী, তারা আমার এই প্রতিষ্ঠানের হিসাব তথ্য ব্যবহার করবে। সরকারি সংস্থা, অর্থাৎ সরকারি সংস্থা যেহেতু আমার এই প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে, ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে, সরকারকে কর দিতে হবে, সুতরাং সরকারি যে কোনো সংস্থা, সেটা আইন শৃঙ্খলা সংস্থা হতে পারে, বিএসটিআই হতে পারে, রাজস্ব বোর্ড হতে পারে, সরকারি সংস্থাগুলো আমার এই তথ্য ব্যবহার করবে। বণিক সমিতি অর্থাৎ ব্যবসায়ী সমিতি, যারা সভাপতি,
সেক্রেটারি বা ব্যবসায়ী সমিতি যারা দায়িত্বে রয়েছেন, পরিচালক রয়েছেন, তারা আমার এই প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করতে পারবেন। শ্রমিক সংঘ, অর্থাৎ তোমরা জানো যে শ্রমিক সংঘ রয়েছে, এই শ্রমিকরা বহিরাগত হিসাবে আমাদের প্রতিষ্ঠানের হিসাব তথ্য ব্যবহার করতে পারবে। ভোক্তা, অর্থাৎ যারা ভোগ করেন, এই উৎপাদিত পণ্য বা বিক্রিত পণ্য যারা ভোগ করে থাকবেন, ভোক্তারাও আমাদের প্রতিষ্ঠানের এই হিসাব তথ্য নিতে পারবেন এবং তারা এই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন। এবার আমরা আসবো আজকের এই হিসাব বিজ্ঞানে তোমাদের মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি। আমাদের সমাজ ব্যবস্থায় যেহেতু মানুষ সামাজিক জীব, এই সমাজে আমরা বসবাস করব এবং সমাজে আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব, সুতরাং হিসাব বিজ্ঞান এখানে মূল্যবোধ সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখে। তাহলে আমরা আসি এই মূল্যবোধ সৃষ্টি হিসাব বিজ্ঞান কি কি ভূমিকা রাখে। যেমন ধর্মীয় অনুশাসন, দেখো হিসাব বিজ্ঞান ওই শিক্ষা দেয় তোমাকে ধর্মীয় অনুশাসনগুলো, যে ধর্মীয় রীতিনীতি মেনে তোমাকে ব্যবসা করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। দেখো প্রতিটি ধর্মেই সুন্দর করে ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার, সৎ ব্যবসায়ী সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে। সুতরাং আমরা ধর্মীয় অনুশাসনগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি করে থাকে। নৈতিক চরিত্র গঠন, যখন তুমি ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে, ব্যবসায়ী হিসাবে তোমার ভিতরে একটি নৈতিক চরিত্র গঠন হবে, যে আমি ওজনে কম দেব না, ভেজাল দেব না, পণ্যের সঠিক গুণাগুণ কোয়ালিটি সম্পন্ন পণ্য আমি বিক্রি করবো। তো এখানে তোমাকে হিসাব বিজ্ঞান একটি মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করলো। সঞ্চয় ও মিতব্যয়িতা, অর্থাৎ তোমাকে সঞ্চয় মানে জমা করে রাখা, মিতব্যয়িতা ব্যয়টাকে কমানো, এই বিষয় হিসাব বিজ্ঞান তোমাকে যথেষ্ট ভূমিকা রাখবে। ঋণ পরিশোধের চেতনা, তুমি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করো, তখন তোমাকে হিসাব বিজ্ঞান ইনডাইরেক্ট ভাবে তোমাকে ভূমিকা রাখবে এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে। আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা, আজকে আমরা সবাই সচেতন হয়েছি যে আমাদের শিক্ষা অর্জন করতে হবে জ্ঞান লাভের জন্য, আমাকে স্বাবলম্বী হওয়ার জন্য, কিন্তু আমাকে স্বনির্ভর হতে হলে আমাকে এন্টারপ্রেনার অর্থাৎ উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা মানে যে কোনো একটি ব্যবসা নিয়ে আমাকে মাঠে নামতে হবে। সুতরাং সেখানে হিসাব বিজ্ঞান আমাকে আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা হতে সহযোগিতা করে। অবৈধ কার্যকলাপ নিরুৎসাহিত করা, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের ব্যবসা হবে রাষ্ট্রের নিয়মকানুন মেনে নিয়ে এবং রাষ্ট্রের শৃঙ্খলা মেনে বৈধ ব্যবসা হবে। অবৈধ কোনো কার্যকলাপ যেহেতু রাষ্ট্রবিরোধী, সুতরাং এই কার্যকলাপ যেন না করা হয় সেই ব্যাপারে হিসাব বিজ্ঞান একটি ভূমিকা পালন করে। দুর্নীতি ও জালিয়াতি হ্রাস, আমরা জানি দুর্নীতিকে আমরা না বলবো, জালিয়াতির ধারের কাছে যাব না। সুতরাং হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মতভাবে যখন তুমি সবকিছু পরিচালনা করবে, তোমার টেন্ডেন্সি আসবে না কখনো দুর্নীতি করার এবং জালিয়াতি করতে পারবে না তোমার কোনো কর্মচারী। কর ও অন্যান্য রাজস্ব প্রদানের সচেতনতা, আমরা যখন বিজ্ঞানসম্মতভাবে সবকিছু পরিচালনা করব, তখন আমার সরকারি যে ট্যাক্স এবং রাজস্ব খাতে যে ব্যয়গুলো আমাকে করতে হয়, এই ব্যয়গুলো সঠিক সময় পরিশোধ করতে হবে এবং সঠিক নিয়মে নির্ণয় করে পরিশোধ করতে হবে। এই বিষয়ে আমার সচেতনতা তৈরিতে হিসাব বিজ্ঞান ভূমিকা রাখে। দায়িত্ববোধ ও কর্তব্য পরায়ণ, আমার দায়িত্ববোধতা অর্থাৎ রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটি সবকিছু আমাকে হিসাব বিজ্ঞান তৈরি করে দেয়। কিভাবে, কখন আমাকে ব্যবসা পরিচালনা করতে হবে, কখন আমাকে ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে, আবার কখন জনগণের পাশে দাঁড়াতে হবে ব্যবসায়িকভাবে। সুতরাং এই দায়িত্ববোধটুকু, কর্তব্যপরায়ণটুকু এই মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান ভূমিকা পালন করে থাকে। সর্বশেষ যে বিষয়টি সর্বশেষে জবাবদিহিতা, অর্থাৎ প্রতিষ্ঠানকে আমরা ধরি একটি কৃত্রিম ব্যক্তি সত্তা। মালিক প্রতিষ্ঠানের কাছে জবাবদিহিতা রয়েছে, প্রতিষ্ঠান মালিকের কাছে জবাবদিহিতা রয়েছে, আবার মালিক এবং প্রতিষ্ঠান ভোক্তাদের নিকট, রাষ্ট্রের নিকট, সমাজের নিকট তাদের জবাবদিহিতা রয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের যে 10টি বিষয় আলোচনা করলাম, এই 10টি বিষয় মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের অনেক ভূমিকা। সুতরাং আমরা এই বিষয়গুলো যদি মেনে চলি, যদি মানার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত হতে পারবো। আর এটাই হলো আমাদের হিসাব বিজ্ঞানের ভূমিকা। হিসাব বিজ্ঞান এই ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমরা যে অধ্যায়টি আলোচনা করলাম, অধ্যায়টি হলো হিসাব বিজ্ঞান পরিচিতি
পরিচিতির এই অধ্যায়ে তোমরা বই খুললে এই বিষয়গুলো বিস্তারিত আরো জানতে পারবে। তোমাদের যেহেতু আমরা জানি আমাদের 70 মার্ক অর্থাৎ 70 মার্ক হলো অঙ্ক, সুতরাং অঙ্কে যাওয়ার জন্য যেই থিওরিগুলা খুবই প্রয়োজন সেগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা শুরু করলাম। আমরা এই আলোচনা চলবে, তোমাদের কাজ হলো আমাদের এই ক্লাসগুলো ভালো করে অনুসরণ করবে এবং বাসায় মূল বই পড়বে। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।